ইনহেলার হলো একদম ফার্স্ট লাইন অফ থেরাপি অ্যাজমার জন্য। ইভেন আমরা বাচ্চাদের ইনহেলার দিয়ে চিকিৎসা করি। এবং সবচেয়ে বড় জিনিস, আপনি ট্যাবলেট খেলে যে পরিমাণ ওষুধ যাবে, ইনহেলারে সেটার 40 ভাগের 1 ভাগ শরীর ওষুধে যাবে। হাঁপানি রোগের লক্ষণ এবং উপসর্গ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বেশ কিছু লক্ষণের কথা বলেছেন। এই লক্ষণগুলোর মধ্যে কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আসলে চিকিৎসকের কাছে তো ধরুন অল্প একটু শ্বাসকষ্ট হলে, কাশি হলেই রোগীরা চলে আসে। আচ্ছা। তো কাশি হলে, তারপরে জ্বর ছিল, একটা ভাইরাল অ্যাটাক, তারপরে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। শ্বাসকষ্ট যখন সে 2-1 দিন ওয়েট করে দেখে বেড়ে যাচ্ছে, তখনই রোগী আসলে ডক্টরের চেম্বারে চলে আসে। আর এছাড়া কিছু রোগী আসে যে খুবই খারাপ অবস্থা, দম নিতে পারছে না, একদম সরাসরি ইমার্জেন্সিতে কোনো একটা মেডিকেল কলেজ বা একটা হসপিটালে তাকে চলে যেতে হয়। আচ্ছা, এই হাঁপানি রোগের আমরা বলছি যে এটা খুবই সাধারণ অ্যালার্জি জনিত কিন্তু দীর্ঘমেয়াদী রোগ। এটার এই যে সাধারণ বলছি, এটার জটিলতা কি হতে পারে? হ্যাঁ, অ্যাজমা কিন্তু একটা জিনিস, এটার সাথে সাইড বাই সাইড আমি বলে দিই যে অ্যাজমা কিন্তু কিওর করা যায় না। আমাদেরকে রোগীরা এটা প্রায়ই বলে যে আমি কতদিন ওর মেডিসিন খাবো। আমরা বলি, যেটা আমাদের একটু আগে আমাদের আরেকজন দর্শক যে প্রেশার, ডায়াবেটিসের মেডিসিন যেরকম, অ্যাজমার কিছু মেডিসিন, অল্প মেডিসিন আপনাকে কন্টিনিউ করতে হবে। এই মেডিসিনগুলো আমরা এইভাবে গ্র্যাজুয়ালি আপনি কন্টিনিউ করলে আপনার ডক্টরের কাছে আসতে হবে না। আপনার কোশ্চেনটা কি ছিল? যে আমি জানতে চাচ্ছিলাম যে জটিলতা কি হতে পারে। আচ্ছা, জটিলতা হতে পারে ধরেন আপনি কন্ট্রোল করছেন না, ভালো হয়ে গেছেন, এখন বন্ধ করে দিলেন, হঠাৎ একটা ভাইরাল অ্যাটাক হলো, হঠাৎ আপনি এক্সপোজড হলেন অনেক অ্যালার্জেনের ওই সাথে, তখন দেখা যায় একটা অ্যাকিউট অ্যাজমা হয়ে যেতে পারে। আপনাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি লাগতে পারে, অথবা এটার সাথে একটা নিউমোনিয়া হয়ে যেতে পারে। এটার সময় অনেক সময় দেখা গেল যে খুব বেশি হলে, ক্রনিকলি যখন রোগী সাফার করে, এই অ্যাজমাটা পারসিস্টেন্ট অ্যাজমা হয়ে যায়। মানে শ্বাসনালীটা আমরা মেডিসিন দেওয়ার পরে যখন বড় হয়, ওই বড় আর হতে পারে না, শ্বাসনালী সে চিকনেই থেকে যায়। তো এই জন্য সময় মতো অ্যাজমা রোগীর চিকিৎসাটা আসলে খুবই জরুরি। এই হাঁপানির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ইনহেলার দিয়ে ব্যবহার করা হয়। ইনহেলার ব্যবহারের সঠিক প্রয়োগটা, যে বিষয়গুলো একটু মনে রাখা উচিত, একটু বলবেন? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমরা রোগীদেরকে ইনহেলার দিলে অনেক রোগী ভয় পায়। অনেক রোগী বলে আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি আইসিইউতে ভর্তি হওয়ার সময় ইনহেলার দিয়েছে। কিন্তু এখানে মিসকনসেপশনটা যেটা হলো, এটা সব দর্শকবৃন্দের জন্য বলছি, ইনহেলার হলো একদম ফার্স্ট লাইন অফ থেরাপি অ্যাজমার জন্য। ইভেন আমরা বাচ্চাদের ইনহেলার দিয়ে চিকিৎসা করি এবং এটা নিরাপদ, এবং এটা নিরাপদ। এবং সবচেয়ে বড় জিনিস, আপনি ট্যাবলেট খেলে যে পরিমাণ ওষুধ যাবে, ইনহেলারে সেটার 40 ভাগের 1 ভাগ শরীর ওষুধে যাবে। এবং আপনার ফুসফুসে সরাসরি ইনহেলার যায়, অতএব অ্যাকশানটা হয় উইদিন ফিউ মিনিটস। আর ট্যাবলেট খেলে আপনাকে 30 মিনিটস ওয়েট করতে হবে। সো ইনহেলারের ব্যাপারে আমাদের দর্শকবৃন্দকে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা এই ভ্রান্ত ধারণাটা থেকে যেন আমরা বের হয়ে আসি, যে জানতে হবে ইনহেলার হলো সবচেয়ে প্রাথমিক চিকিৎসা, ইনহেলার সবচেয়ে ভালো চিকিৎসা। আচ্ছা, ইনহেলারের প্রসঙ্গ যেহেতু আসলোই, আমি এটার সাথে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই। অনেকেই দেখা যায় অনেক পরিবারে হয়তো সামান্য কিছু কাশি হলো, একটা ইনহেলার নিয়ে ব্যবহার করেন, এটা কি ঠিক আছে? না, এইভাবে আসলে ইনহেলার, হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা প্র্যাকটিক্যালি তাই হয়। রোগী এসে বলে যে আমি এই ইনহেলারটা, নীল রঙের একটা ইনহেলার, আমি তো রেগুলার নিচ্ছি। আসলে এটা একদম টোটালি একটা রং আইডিয়া। রোগীরা হয়তো যাদের আর্থসামাজিক কন্ডিশান একটু ধরেন লো সোশিওইকোনমিক কন্ডিশান, তারা ওই কম দামি ইনহেলার যেটা, এটা হলো রিলিভার মেডিসিন। কয়েকটা ভাগ আছে রিলিভার মেডিসিন। এই রিলিভার মেডিসিনটা সে নিলে সাথে সাথে কমবে, কিন্তু আবার 4 ঘন্টা পরে অ্যাকশান শেষ, আবার তার অ্যাজমা হবে। আবার নিবে, আবার কিছুক্ষণ পরে অ্যাকশান শেষ, তার অ্যাজমা হবে। এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। অতএব এই রিলিভার মেডিসিনের সাথে কিছু প্রিভেন্টার মেডিসিন লাগে। ওই প্রিভেন্টার মেডিসিনগুলো হলো লো ডোজ স্টেরয়েড, যেটা আমরা ইনহেলারের মাধ্যমে দেই, এবং যেটা অবশ্যই একজন চিকিৎসক পরামর্শের সাথে এটা সে ব্যবহার নেওয়া উচিত। আচ্ছা,